সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনের নির্বাচিত কিছু সংবাদ। আজ 24 আগস্ট বুধবার 2022 খ্রিস্টাব্দ। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যে হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। চা শ্রমিকদের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর বৈঠক স্থগিত, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নেতারা। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতেই 150 আসনে ইভিএম, মন্তব্য করেছেন মির্জা ফখরুল। ইভিএমের সিদ্ধান্তে দলের মতামত মুখ্য ছিল না বলেছেন সিএসি। এবং সিলেটে তালাবদ্ধ নারীর লাশ মিলেছে সন্দেহের তীর কার্তিকে। মজুরির দাবির প্রতিবাদ করায় শ্রমিকদের দেশে ফেরত পাঠাচ্ছে কাতার। এতক্ষণ শুনছিলেন আপনারা আমাদের হাতে থাকা কিছু সংবাদের শিরোনাম এবং এখন আমরা চলে যাব বিস্তারিত সংবাদে। দৈনিক 300 টাকা মজুরির দাবিতে, মজুরি বৃদ্ধির দাবিতে আজ 12 দিন ধরে, প্রায় 12 দিন ধরেই চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ করে চলেছেন। তবে মৌলভীবাজারের কয়েকটি চা বাগানের শ্রমিকরা কাজে নামলেও আজ থেকে আবার তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং টানা 12 দিন ধরে চলছে তাদের এই কর্মবিরতি। প্রথম 4 দিন তারা শুধু 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করেছিলেন এবং কিন্তু গত 12 দিন ধরে তারা সারাদিন টানা কর্মবিরতি পালন করছেন। মৌলভীবাজারের কয়েকটি বাগানে কিছু শ্রমিক গতকাল কাজে যোগদান করলেও আজ বুধবার দুপুর পর্যন্ত তারা কাজ করেছিলেন। কিন্তু দুপুরের পর থেকে তারা এখনো পর্যন্ত আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং চালিয়েছে। অপরদিকে সিলেট এবং হবিগঞ্জের প্রায় সব বাগানে কর্মবিরতিতে রয়েছেন চা বাগানের শ্রমিকরা এবং পাশাপাশি সিলেটের চা শ্রমিকরা বিভিন্ন বাগানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এদিকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি চলমান সংকট নিরসনে বৃহস্পতিবার 25 আগস্ট চা শ্রমিক নেতাদের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর মুন্নুজাহান সুফিয়ানের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণ বশত বৈঠকটি হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করেছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। এবং এই নিয়ে যে চা শ্রমিক নেতাদের যে সভাপতি রাজুওয়ালা তিনি বলেছেন তারা আগামীকাল ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছেন। একদিকে নেতারা চা শ্রমিক বাগান মালিকরা তাদের মজুরি বৃদ্ধি করবেন না, 145 টাকার বেশি মজুরি দেবেন না বলে জানাচ্ছেন। অন্যদিকে শ্রমিকরা 300 টাকা মজুরি না পেলে কাজে যোগদান করবে না বলেও জানিয়ে দিয়েছেন এবং তারা চালিয়ে যাচ্ছেন বিক্ষোভ। এই নিয়ে রাজুগোয়ালা এবং অন্যান্য যে চা শ্রমিক ইউনিয়নের নেতারা রয়েছেন তারা বলছেন তারা আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় গিয়ে সরাসরি কথা বলবেন এবং তারা তাদের দাবিগুলো প্রধানমন্ত্রীর নিকট উত্থাপন করবেন। এবং রাজুগোয়ালা মন্তব্য করেছেন একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পারে এই চলমান এই সংকট নিরসনে ভূমিকা রাখতে এবং তিনি মনে করছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের ফলে এই চলমান সংকট নিরসন হতে পারে। চলে যাচ্ছে আমাদের হাতে থাকা পরবর্তী সংবাদে। সিলেট সদর উপজেলার প্রথম চা বাগান মালনীছড়ার চা শ্রমিকদের আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এবং আন্দোলনের ধারাবাহিকতায় আজ থেকে শিশু কিশোরদেরকেও দেখা যাচ্ছে এই বিক্ষোভ আন্দোলন এবং সকাল থেকে চা শ্রমিকদের আন্দোলনে যুক্ত হয়েছেন তাদের শিশু কিশোররা এবং স্কুল কলেজে পড়া শিশু কিশোররা যুক্ত হয়েছেন এই আন্দোলনের ধারাবাহিকতায় এবং তাদেরকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যাচ্ছে। 300 টাকা মজুরি দিয়ে নইলে মুখে গুলি দিয়ে, 300 টাকা মজুরি দিয়ে নইলে মুখে বিষ দিয়ে, এই ধরনের আরও নানা স্লোগান নিয়ে তাদেরকে আন্দোলন এবং বিক্ষোভ করতে দেখা গেছে এবং তারা বাগানে কাজ না করে বাগানের সামনে এবং বাগানের বিভিন্ন জায়গায় তারা জড়ো হয়ে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ইভিএমে 150টি আসনে ভোট করার পরিকল্পনা নিয়েছে ইসি এবং তিনি বলেছেন সরকার 300 আসনে ইভিএম চেয়েছিল কিন্তু ইসি সরকারের সঙ্গে সমঝোতা করে 150 আসনে ইভিএম দিয়েছে এবং এ থেকে এটি প্রমাণিত হয় যে ইসি চাচ্ছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি আরও বলেছেন বিএনপি ভাবছে না নির্বাচন কমিশন নিয়ে, বিএনপি চাচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং তারা চাইছেন নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন তিনি। এবং কাজী হাবিবুল বলেছেন ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্তটি সম্পূর্ণই ইসির এবং এখানে কোনো দলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি বলেও তিনি জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন কোনো দলের মতামতকে এখানে গুরুত্ব দেওয়া হয়নি, এখানে সম্পূর্ণ ইসির নিজের সিদ্ধান্ত। এই ইভিএম 150টি আসনে যে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত এটি সম্পূর্ণই তাদের। এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যারা ভোট দিতে আসবেন তাদের সবার কথা মাথায় রেখে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং রাজনৈতিক দলগুলো কি বলছেন সেটা তারা আমলে নিচ্ছেন না।
কিন্তু বক্তব্যগুলো বিবেচনা নিয়েছেন। একই সঙ্গে যেসব ভোটার ভোট দিতে আসবে, ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন, তারা যেন স্বস্তিতে ভোট দিতে পারেন সেই বিষয়টিও মাথায় রাখছেন তারা, এবং ভোটারদের স্বচ্ছন্দের জন্যই তারা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে প্রায় 7 মাস ধরে মজুরি পাচ্ছেন না কাতারের কিছু শ্রমিক, এবং এই নিয়ে অভিযোগ করে 14 আগস্ট দেশটির নির্মাণ প্রতিষ্ঠান আল বান্দর ইন্টারন্যাশনাল গ্রুপের সামনে জড়ো হয়েছিলেন প্রায় 60 জন শ্রমিক, এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। মজুরি তাদের অপ্রশোধিত মজুরি পাওয়ার দাবিতে তারা বিক্ষোভ করেছিলেন, এবং বিক্ষোভ করার ফলে এই বিক্ষোভকারীদেরকে নিজ দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতারের এই নির্মাণ প্রতিষ্ঠানটি। পরে বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করা হয়েছে এবং নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে কতজন অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন সেই বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিবিসি। এবং বিবিসির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে নির্মাণ প্রতিষ্ঠান আল বান্দর ইন্টারন্যাশনাল তারা প্রায় 7 মাস ধরে শ্রমিকদেরকে তাদের মজুরি ঠিকমতো পরিশোধ করছে না, এবং এই নিয়ে অভিযোগ এবং বিক্ষোভ করায় শ্রমিকদেরকে নিজ দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রতিষ্ঠানটি। এবং আমাদের হাতে থাকা আজকের শেষ সংবাদ, যে সিলেট মহানগরীতে ঘটে যাওয়া যেটি হয়েছে, সিলেট মহানগরীর সাপরান থানাধীন বালুচর এলাকায় যে ঘটনাটি ঘটেছে, বালুচর এলাকা থেকে গৃহবধূর পচন ধরা লাশ উদ্ধার করেছে পুলিশ, এবং তার লাশের পাশেই পড়েছিল ওই গৃহবধূর 14 মাস বয়সী শিশুকন্যা। এবং মঙ্গলবার দিবাগত রাত 24 আগস্ট এলাকার সেকান্দার মহলের নিচতলার একটি ইউনিটের তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে ওই গৃহবধূর লাশ, এবং তার পাশেই পড়েছিল 14 মাস বয়সী শিশুকন্যার মরদেহ, এবং ওই মহিলার নাম আফিয়া বেগম, বয়স ছিল 31, এবং এই সব মৃতদেহের পাশে অচেতন অবস্থায় তার 14 মাস বয়সী শিশুকন্যাকে উদ্ধার করা হয়। আফিয়া বেগম সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার আজিরুদ্দিনের মেয়ে, এবং তার পরিবারের লোকজন এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন, এবং তারা বলছেন যে আফিয়ার স্বামী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। উল্লেখ্য, আফিয়ার স্বামী ওমান প্রবাসী ছিলেন, এবং তার স্বামীর নাম নিয়াজুদ্দিন। তিনি সম্প্রতি দেশে এসেছিলেন, এবং আফিয়া এবং তার সন্তানকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে আফিয়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন, এবং এই মামলায় তিনি কিছুদিন জেলও খেটেছেন, এবং গত 8 দিন আগে তিনি জামিন নিয়ে জেল থেকে বের হয়ে আসেন, এবং তারপর থেকেই নিখোঁজ রয়েছেন নিয়াজুদ্দিন। এবং আফিয়ার স্বামীর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন আফিয়ার বাবার বাড়ির পরিবারের সদস্যরা, এবং তারা বলেছেন আফিয়া ঠিক কী কারণে হত্যা করা হয়েছে এটা তারা জানেন না, তবে আফিয়ার স্বামী হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। এবং এমনকি আফিয়ার স্বামী বর্তমানে কোথায় রয়েছেন সেই সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না তারা, এবং তারা বলছেন যে তিনি কোথায় আছেন, এবং 8 দিন আগে জেল থেকে জামিনে তিনি বের হচ্ছেন, তারপর থেকে তার কোনো খোঁজখবর তাদের কাছে নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি সিলেট পিওর নিউজ রুমে, এবং ডেস্কে থাকা ডালিম রেজা ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব তাদের হাতে থাকা এই বিষয়ে, তাদের হাতে থাকা সর্বশেষ কি আপডেট রয়েছে। যে ডালিম ভাই, আপনাদের হাতে এই যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটলো, সিলেটে আফিয়া নামে এক নারী খুন হয়েছেন বা তার লাশ উদ্ধার করেছে পুলিশ, তবে ঘটনাটি আসলে খুন না আত্মহত্যা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো এই ব্যাপারে আপনাদের কাছে সর্বশেষ কি আপডেট রয়েছে? ধন্যবাদ শ্রাবণী তালুকদার। আমরা যেটুকু জানি আপনার মাধ্যমে পাঠকবৃন্দ জেনেছেন, দর্শকবৃন্দ যেটা জানি, যে পুলিশ প্রাথমিকভাবে বলছে এটা হত্যাকাণ্ডই। বেশ কিছু আলামত তারা সংগ্রহ করেছে, এবং ওই বাসার সিসিটিভি ফুটেজ থেকে কিছু ক্লু তারা পেয়েছে, যেটা আমাদেরকে তারা বলছে বা গণমাধ্যম দিয়ে বলছে। তারা এই তদন্তের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে, হয়তো তদন্তের স্বার্থে অনেক কিছু বলতে পারতেছেন না গণমাধ্যমকে, এটাই পুলিশ বলতেছে। এই নিহত নারীর বাবার পরিবার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, বা পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে, কিছুদিন আগে প্রায় 2 বছর আগে ওই নারী ওই বাসারই ভাড়া নেন, বালুচর এলাকার ফোকাস বা সোনার বাংলা এলাকার 364 নম্বর বাসা। ওখানে তিনি একাই থাকতেন শিশুকন্যাকে নিয়ে। হঠাৎ করে আপনারা জানেন যে মঙ্গলবার রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হয়, এবং প্রতিবাসীরা পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ এসে ওই লাশটি উদ্ধার করে। পুলিশ সর্বশেষ বলছে যে তারা তদন্তের ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে গেছে, এবং আশা করা যাচ্ছে দুষ্কৃতকারী যারাই আছে বা হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব দ্রুতই শাস্তির আওতায় নিয়ে আসা সম্ভব হবে। এই ছিল এই বিষয়ে আমাদের কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ডালিম রেজা ভাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ঠিক একই সময়ে আমরা বাংলাভিউ সারাদিনের খবর নিয়ে হাজির হয়ে যাব লাইভ আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলাভিউর পর্দায়।